হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরির সমাধান। আমার নাম সৌরভ নন্দী। আমি একটি পিএসপিতে কর্মরত। আমি এইসব এক্সাম পাস করছি এবং দিস ইজ মাই কোয়ালিফিকেশন। ওকে, আজকে আমরা ডিসকাস করব ডাব্লিউবিসিএস প্রি 2024-এর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম 2024, যেটা 14ই জুন অনুষ্ঠিত হতে চলেছে। তার জন্য আমাদের এই লাস্ট 18 থেকে 20 দিনের কী স্ট্র্যাটেজি হতে পারে। ঠিক আছে, তো তোমরা জানো ডাব্লিউবিসিএস এর কোশ্চেন আসে 200 মার্কসে, 200টা কোশ্চেন থাকে এবং 2.5 ঘন্টা টাইম থাকে। ঠিক আছে, এবার ধরো ডাব্লিউবিসিএস এর স্ট্র্যাটেজি ডিসকাস করার আগে তোমাদের জানতে হবে যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির কাট অফ কেমন যায়। ঠিক আছে, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কাট অফ লাস্ট 5 ইয়ার্সের দেখতে গেলে 95 থেকে 135, এর বেশি কোনো দিন কাট অফ যায় না। ঠিক আছে, 95 থেকে 135। তো এই মার্কসের মধ্যেই কাট অফ যায়। তো 95 কখন কাট অফ যায়? যখন কোশ্চেন পেপার খুব হার্ড হয়। আর 135 কখন কাট অফ গেছে? যখন কোশ্চেন পেপার খুব ইজি হয়। তো আমাদের টার্গেট নিয়ে চলতে হবে যে কোশ্চেন পেপার ইজি টু মডারেট হবে। তো আমরা 120 থেকে 140-র মধ্যে থাকবো। এবার ডিপেন্ডিং, যদি কোশ্চেন পেপার খুব ইজি হয় তখন আমরা 140+ অ্যাটেম্প্ট করব। আর কোশ্চেন পেপার যদি একটু হার্ড হয় তখন তো আমরা 120 বা 110 পর্যন্ত অ্যাটেম্প্ট করার চেষ্টা করব। ঠিক আছে, এবার সেই অ্যাটেম্প্ট করতে গেলে আমাদের সিলেবাসে জানো তোমরা 25 মার্কস করে 8খানা পার্ট থাকে। সিলেবাসে 25 মার্কস করে 8খানা পার্ট থাকে, রাইট? সেই 25 মার্কসে যে 8টা পার্ট থাকে, সেই 8টা পার্ট কী কী? জেনারেল সায়েন্স, অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডাইভাল হিস্ট্রি, ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, জিওগ্রাফি, ইংলিশ, পলিটি, রিজনিং অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই 8টা পার্ট থাকে। আর কোশ্চেনে আমাদের এক্সামের প্যাটার্ন কী থাকে? প্রথমে প্রিলি, তারপরে মেন্স অ্যান্ড লাস্টে পার্সোনালিটি টেস্ট। ওকে, তো আমাদের এবার প্রত্যেকটা টপিক ওয়াইজ ডেপথে আলোচনা করব যে কীভাবে আমরা প্রিপেয়ার করব বা রিভিশন করব, রাইট? দেখো, প্রথমে হচ্ছে আমাদের পার্ট ওয়ানে থাকবে হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রি অ্যান্ড মিডাইভাল হিস্ট্রি, মানে কি? প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাস। এবার এখানে এই প্রাচীন আর যে মধ্যযুগ আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মধ্যযুগটা। সুতরাং প্রাচীন যুগটা বেশি কোনো ডিপ পড়ার দরকার নেই, পড়বে অবশ্যই, কিন্তু ডিপে যাওয়ার দরকার নেই। তো প্রাচীন যুগে কী কী আছে? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক সিভিলাইজেশন, বুদ্ধিজম, জৈনিজম, মৌর্য, গুপ্ত, এইসব এতদূর হচ্ছে প্রাচীন। এরপরে এটা হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগে কী কী আছে? দিল্লি সুলতানি বংশ, মুঘল যুগ, ভক্তি আন্দোলন, এইসব। তো তোমাদের এখানে কি স্ট্র্যাটেজি হবে? রিভার্স টাইমলাইন স্ট্র্যাটেজি। এখন যখন তোমরা রিভিশন দেবে তমরা করবে উল্টো দিক দিয়ে পড়া স্টার্ট, মানে আগে মুঘল যুগ, সুলতানি যুগ এইসব পড়ে পড়ে আমরা উপরের দিকে যাব, রাইট? তো এই বছর আর একটা জিনিস কি? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই সেকশনে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে অনেক কোশ্চেন রিপিট করে। ঠিক আছে, তো লাস্ট 10 বছরের তোমরা এই সেকশনে যা যা কোশ্চেন এসছে পুরোটা দেখবে। নেক্সট হচ্ছে পার্ট 2 হচ্ছে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট। ঠিক আছে, ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট মানে কি? ভারতের স্বাধীনতা সংগ্রাম। ঠিক আছে, এবার স্বাধীনতা সংগ্রাম কোথা দিয়ে স্টার্ট হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে গভর্নরদের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েলসলি, ডালহৌসি এবং কর্নওয়ালিস। তারপরে 1857 সিপাহী বিদ্রোহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার যে সেশনসগুলো আছে, চরমপন্থী নরমপন্থী, তাদের বিভাজন। ঠিক আছে, তারপরে রেভলিউশনারি মুভমেন্ট, অনুশীলন সমিতি, যুগান্তর, এইসব জিনিসগুলো। তারপরে অ্যাক্টস অ্যান্ড রিফর্মস, কী কী অ্যাক্ট ছিল? রেগুলেটিং অ্যাক্ট, পিকস অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। ফ্রিডম স্ট্রাগল ইম্পর্টেন্ট, পার্টিশন, লর্ড মাউন্টব্যাটেন, গান্ধীজি, সুভাষচন্দ্র বোস, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং ইম্পর্টেন্ট ডেটস। এই সেকশানে সবচেয়ে ট্রিকি এবং সবচেয়ে কনফিউজিং জায়গা হচ্ছে ডেটস। তো তোমাদের প্রত্যেক যে বইয়ের রিভিশন দেবে সেখানে ডেটসের অ্যান্ড টাইম লাইনের একটা থাকে, পেজ থাকে, সেখানে লেখা থাকে যে কোন সালে কোন ঘটনাগুলো হয়েছিল। তো সেই পেজটা হচ্ছে তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। একমাত্র ওই পেজটা থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসে প্রতি বছর। ঠিক আছে, তো ওই পেজটার একটা কপি নিয়ে তোমার নিজের কাছে রেখে দেবে, প্রতিদিন একবার করে ওই পেজটা দেখবে। সুতরাং এই পার্টটাই আমরা কি করে করব? আমাদের স্ট্র্যাটেজি কি হবে? আমরা প্রথমে পড়া স্টার্ট করব এখান থেকে এরকম গল্পভাবে, কিন্তু আমাদের ডেটস অ্যান্ড টাইম লাইন, কোন ঘটনাটার পর কোন ঘটনাটা হয়েছে সেটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর পুরো ইতিহাসটাই পড়ার জন্য আমি যে বইটা তোমাদের রেকমেন্ড করবো সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়। ঠিক আছে, জীবন মুখোপাধ্যায় ইজ মোর দ্যান এনাফ। জীবন মুখোপাধ্যায়।
ঠিক আছে। আর যেখান দিয়ে তোমরা এই টাইমলাইন্সগুলো পাবে সেগুলো জেরক্স নিয়ে বা সেগুলো একটা ফটোকপি নিয়ে তোমার কাছে রেখে দেবে, সেগুলো প্রতিদিন রিভাইজ করবে, স্পেশালি এই ফ্রিডম মুভমেন্ট পার্টের জন্য। ঠিক আছে। এরপরে পার্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে ভেরি ভেরি ফাস্ট, ভেরি ভেরি ফাস্ট, মানে বিশাল বিশাল সিলেবাস। কারেন্ট অ্যাফেয়ার্সে এভরিথিং ক্যান আন্ডার দ্য সান ক্যান বি আস্কড। ওকে, পৃথিবীতে যা আছে সব কিছুই তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকের মধ্যে পড়ে, যা ঘটনা ঘটছে সব কিছু। সুতরাং লাস্ট থেকে 8 থেকে 10 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেলি জিজ্ঞেস করা হয়, তো 8 থেকে 10 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। পড়ার জন্য কী করবে, যে কোনো ধরো তোমার টিচিং ওয়েবসাইটগুলো আছে তাদের তোমরা সাইটে যাবে, সাইটসে গিয়ে লাস্ট 8 থেকে 10 মাসের যে মান্থলি ক্যাপসুলগুলো হয়, মান্থলি ক্যাপসুলগুলো হয়, সেই ক্যাপসুলগুলো ডাউনলোড করবে অ্যান্ড ডেলি একটা করে মাস রিভাইজ করবে, একটা করে মাস প্রতিদিন রিভাইজ করবে। ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরে বিভিন্ন টপিক হয়, সেগুলোও দেখবে। এবার লাস্ট ওয়েস্ট বেঙ্গলের যে স্কিমসগুলো এসছে সেগুলো দেখবে, নতুন নতুন আমাদের গভর্নমেন্ট আসার পর যে স্কিমগুলো আনছে সেগুলোর ব্যাপারে দেখবে। ঠিক আছে। দ্যাট ক্যান বি আস্কড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমাদের স্পোর্টস আছে, বাজেট আছে। পাস্ট তোমরা জানো যে 2026-এর তোমার ফেব্রুয়ারিতে বাজেট পেশ হয়েছিল, সেই বাজেটে যে ইম্পর্টেন্ট অ্যাক্টগুলোর কথা বলা হয়েছে বা ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টসগুলো আছে সেগুলো দেখবে, সেইগুলো দেখে। আর তোমার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দেখবে, আরও কিছু স্ট্যাটিক জিকের পার্ট হয় সেগুলো দেখবে, যেমন ধরো তোমার ন্যাশনাল পার্ক, তোমার কি বলে বুকস, অবিচুয়ারি, এইসব জিনিসগুলো দেখবে, অ্যাওয়ার্ডস। তো এই সব কিছুই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে, তো এইসব টপিকগুলো গো থ্রু করবে। ঠিক আছে। এর জন্য স্ট্র্যাটেজি হচ্ছে, নাম্বার 1 স্ট্র্যাটেজি হচ্ছে তোমার প্রতি মাসে পিডিএফগুলো তুমি 10 মাসের লাস্ট 10 মাসের ডাউনলোড করবে অ্যান্ড ইচ পিডিএফ একদিন করে রিভাইজ করবে। সপ্তাহে 6 দিন 6 মাসের পিডিএফ রিভাইজ হবে অ্যান্ড সানডেতে পুরোটা রিভাইজ হবে, সানডেতে পুরোটাই রিভাইজ করবে। আবার নেক্সট 6 দিন 6 মাস করবে, আবার সানডেতে পুরোটা রিভাইজ করবে, এইভাবে। ঠিক আছে। এবার পার্ট নাম্বার 4, পার্ট 4-এ আছে হচ্ছে জেনারেল সায়েন্স। এবার জেনারেল সায়েন্সের 3টে পার্ট, একটা হচ্ছে বায়োলজি, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি। তো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির জন্য এতে ফ্যান্সি কিছু আসে না এবং এটা খুব স্কোরিং এরিয়া। ঠিক আছে, খুবই স্কোরিং এরিয়া। এই জন্য তোমাদের কি করতে হবে, ক্লাস 8 to 10-এর যা সায়েন্সের কপি হয়, বুক হয়, সেই বুকগুলো জোগাড় করতে হবে। সিম্পল, সেই বুকগুলো তোমরা 2বার করে পুরোটা পড়ো, রিভাইজ রাখো, এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে। আরও যদি কারোর পড়ার ইচ্ছা হয় ডেপথে, তাহলে লুসেন্টের জিকে আছে, নাহলে ক্লাস 10 পর্যন্ত এনসিইআরটি ইজ এনাফ। ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্ট নাম্বার 5 হচ্ছে তোমার জিওগ্রাফি। পার্ট নাম্বার 5 হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফিতে কী কী জিজ্ঞেস করে, জিওগ্রাফির 2টো পার্ট আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো আমাদের ডাব্লিউবিসিএসে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর স্পেশাল এমফাসিস দেওয়া হয়। ধরো 25 মার্কসের কোশ্চেনের ভেতর 10 and 15 মার্কস এইভাবে ভাগ থাকে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটার উপর বেশি চাপ দেবো। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে বেশি বেশি জিনিস যেগুলো কী কী আছে, ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিটেলস পড়বে, আমাদের যে কটা ডিস্ট্রিক্ট আছে সবার ডিটেলস পড়বে, কোন ডিস্ট্রিক্টের কী স্পেশালিটি সেগুলো পড়বে, ক্যাপিটাল পড়বে, সদর শহর, এইসব পড়বে। ঠিক আছে। আরও কী কী আছে, ন্যাশনাল পার্ক, রিভার, মাউন্টেন, ওয়েস্ট বেঙ্গলের যা যা ডেমোগ্রাফি আছে সেই সবগুলো দেখবে। আর সিমিলার জিনিস ওয়েস্ট ইন্ডিয়ার জন্য দেখতে হবে। ইন্ডিয়া তো ডিস্ট্রিক্ট নেই, ইন্ডিয়ার স্টেট ওয়াইজ দেখবে একই জিনিস, ইন্ডিয়ার বেলায় স্টেট ওয়াইজ দেখবে। ঠিক আছে। তো এর জন্য তোমাদের কার্তিক চন্দ্র মণ্ডলের যে ভূগোলের বই আছে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেটেরিয়াল অ্যাভেলেবেল। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইংলিশ। পার্ট নাম্বার কত হলো, এটা 5 হয়েছে, এটা 6। ওকে, পার্ট নাম্বার 6, পার্ট 6 আছে ইংলিশ। দেখো, ইংলিশকেও জেনারেলি 3ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার গ্রামার, একটা ভোকাবুলারি অ্যান্ড একটা কম্প্রিহেনশন। এবার গ্রামার্সের ভেতর দেখো সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স কারেকশন, পাজল, এইসবগুলো হচ্ছে গ্রামার্সের ভেতর পড়ে। এগুলো তোমরা যে কোনো বুকস থেকে এগুলো ডেলি 100টা করে টার্গেট, ডেলি 100টা করে এইগুলো দেখবে। ধরো 10টা 20টা ধরো এই সিনোনিম অ্যান্টোনিম দেখলে, 20টা ইডিয়াম অ্যান্ড ফ্রেজ দেখলে, 20টা তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখলে, 20টা তোমার এই প্র্যাকটিস করলে, এরকমভাবে, রাইট। ভোকাবসের জন্য সাজেশন কি, ভোকাবসের ডেলি 30 করে ওয়ার্ডস দেখবে, সেগুলো সপ্তাহে একদিন রিভিশন করবে। রিভিশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে কোনো সাবজেক্টে। 5 দিন পড়বে, 1 দিন বা 2 দিন রিভিশন করবে যে কোনো জিনিস। ঠিক, সেই 5 দিন পড়াচ্ছ, 1 দিন যে রিভিশন সেটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। 5 দিন যে পড়ার চাইতেও যে 1 দিন তুমি রিভিশনটা করবে সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট।
নেক্সট কম্প্রিহেনশন পার্টের জন্য কি করবে, 1 পেজ অফ ইংলিশ নিউজ পেপার ডেলি পড়বে। তাহলে কি কোশ্চেনে যদি একটা বড় আর্টিকেল দিয়ে দেয়, সেই আর্টিকেল থেকে 5টা কোশ্চেন হয়, তোমাদের আর্টিকেলটা পড়ার অভ্যাস থাকবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে চ্যাপ্টার পার্ট নাম্বার 7 হচ্ছে আমাদের রিজনিং অ্যান্ড ম্যাথস। রিজনিং অ্যান্ড ম্যাথসে কী কী আসে দেখো, ম্যাথসের মধ্যে এই টপিকগুলো আছে, তোমরা সবাই জানো, পার্সেন্টেজ, শতকরা, রেশিও, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, আর তোমার আরও থাকে টাইম, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এইসব থাকে। অ্যান্ড তোমার রিজনিং পার্টটা হচ্ছে এইগুলো, সিরিজ অ্যান্ড অ্যানালজি, ব্লাড রিলেশন, কোডিং ডিকোডিং, সিলোজিজম, ডাইরেকশন, এইসব। তো এর জন্য তোমাদের টার্গেট, যাদের ধরো সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, তাদের ম্যাথস অলরেডি ভালো, তারা শুধু প্র্যাকটিস করবে ডেলি একটা করে সেট, অ্যাটলিস্ট একটা করে ডেলি সেট, মানে হচ্ছে 25 মার্কস করে ডেলি প্র্যাকটিস করবে। আর যাদের ধরো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই বা একটুখানি ম্যাথস দুর্বল আছে, তারা কি করবে, ডেলি একটা করে টপিক দেখে নেবে, ঠিক আছে। তো আমাদের 15 দিন 18 দিন বাকি আছে, তো 18 দিনে আমাদের সব টপিক একবার করে দেখে একবার করে রিভাইজ করারও টাইম হয়ে যাবে। তো ডেইলি একটা করে টপিক দেখে, ধরো আজকে দেখলে তুমি পার্সেন্টেজের ওপর 10 থেকে 15টা কোশ্চেন করলে, ঠিক আছে। সেকেন্ড দিন ধরো নিয়ে বসলে হচ্ছে তোমার প্রফিট অ্যান্ড লস, এরকমভাবে ডেইলি তুমি 15টা কোশ্চেন করলে, বেসিকগুলো ক্লিয়ার করলে, এইভাবে আমরা পুরো সিলেবাসটা কভার করব। ঠিক আছে। কনসেপ্টের ক্লিয়ারিটি থাকা খুব ইম্পর্টেন্ট, সেই জন্যই বললাম, যাদের ধরো কনসেপ্টে ক্লিয়ারিটি নেই, তাদের কিন্তু এই পার্টটা খুব টাফ লাগতে পারে। একইভাবে সিমিলারলি যাদের ধরো এই সাবজেক্টের কনসেপ্টের ক্লিয়ারিটি আছে, ম্যাথস যাদের খুব ভালো, তাদের এই পার্টটা খুবই স্কোরিং লাগতে পারে, এবং ইভেন অনেকেই 25-এ 25 পায় এই পার্টে। সুতরাং এই পার্টটা খুবই স্কোরিং বা খুবই টাফ, ডিপেন্ডিং অন তুমি কনসেপ্টটা কতটা ক্লিয়ার। ঠিক আছে। নেক্সট পার্ট হচ্ছে পার্ট নাম্বার 8, এবং লাস্ট পার্ট হচ্ছে পলিটি অ্যান্ড ইকোনমি, পার্ট নাম্বার 8। এইটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে মোস্ট হার্ড পার্ট, ইকুয়ালি হার্ড পার্ট। কেন ইকুয়ালি হার্ড পার্ট? কারণ দেখো, এখানে দুখানা সাবজেক্ট তোমায় পড়তে হবে, একটা হচ্ছে পলিটি, একটা হচ্ছে ইকোনমি। দুটো হচ্ছে সেপারেট সাবজেক্ট, কোনো মিল নেই দুজনের মধ্যে। দুটো সেপারেট সাবজেক্ট পড়ার জন্য তুমি 25 মার্কস অনলি পাবে। এগুলো তোমার একটা সাবজেক্টই 25 মার্কসের কোশ্চেন বানানো যায়, এই সাবজেক্টগুলো একা একা এত বড়। সুতরাং এর মোস্ট ভাস্ট সিলেবাস, সবচেয়ে ভাস্ট সিলেবাস হচ্ছে এটার। দুটো সাবজেক্ট তোমাকে পড়তে হবে। এবার পলিটির মধ্যে কী কী আছে দেখো, ফান্ডামেন্টাল রাইট, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, গভর্নর, আর্টিকেল, কী শিডিউলস আছে, আর্টিকেল অ্যান্ড শিডিউলের সিমিলার হিস্ট্রির মতো 1 পেজ থাকে, কোন আর্টিকেল কোন শিডিউল, তাতে কী লেখা আছে, কবে কি অ্যামেন্ডমেন্টস হয়েছে, অ্যামেন্ডমেন্টটাও ভেরি ইম্পর্ট্যান্ট। তো এইগুলো সব দেখতে হবে। ঠিক আছে। লক্ষ্মীকান্ত হচ্ছে এর জন্য ফেভারিট বুক, সবাই পড়ে। অ্যান্ড তোমার ইকোনমির জন্য কী কী আছে, ইকোনমিতে কী কী দেখতে হবে, ইকোনমির মধ্যে ইনফ্লেশন দেখতে হবে, আরবিআই এর কী রুলস আছে, আরবিআইয়ের মনিটারি পলিসি, যে আরবিআইয়ের যে তোমার কী বলে রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো কী জিনিস, এগুলো কী হয়, সেগুলো দেখতে হবে। বাজেট দেখতে হবে, বাজেটটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পার্টেও হয়ে যাবে দেখা। ঠিক আছে। এইটা দেখতে হবে। অ্যান্ড ব্যাঙ্কিংয়ের বেসিক বলতে ইন্ডিয়ায় কী কী ব্যাঙ্ক আছে, সেই ব্যাঙ্কগুলো তোমার রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কী হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে, সেটাও একটু দেখতে হবে। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা তোমার কী বলে সাবজেক্ট ওয়াইজ ডিটেলসে আলোচনা হয়ে গেল। এবার কি করবে, তোমাদের স্ট্র্যাটেজি কী হবে, স্ট্র্যাটেজির জন্য সিম্পল দেখো, স্ট্র্যাটেজি হচ্ছে নাম্বার 1, ডেইলি মিনিমাম 5 to 6 আওয়ার্স পড়তেই হবে, 5 to 6 আওয়ার্স পড়তেই হবে। সেই 5 to 6 আওয়ার্সের ভেতর কীভাবে এটা আইডিয়ালি 7 to 8 আওয়ার হলে ভালো, আমি ধরছি 5 to 6 আওয়ার্স মিনিমাম সবার কাছে টাইম অ্যাভেলেবেল আছে পড়ার জন্য। ঠিক আছে। সেই এবার 5 to 6 আওয়ার্সের ভেতর তুমি এবার 3টে ব্লকে ভাগ করবে। ফার্স্ট ব্লক হচ্ছে 2 আওয়ার্সের, সেকেন্ড ব্লক হচ্ছে 2 আওয়ার্সের, থার্ড ব্লক হচ্ছে 2 আওয়ার্সের। ঠিক আছে। বা তুমি 4টে ব্লকে ভাগ করবে, আর লাস্ট দুটো ব্লক হচ্ছে 1 আওয়ার্সের। ঠিক আছে। তো ফার্স্ট ব্লকে তুমি একটা সাবজেক্ট নিয়ে বসলে, সেকেন্ড ব্লকে আরেকটা সাবজেক্ট নিয়ে বসলে, থার্ড ব্লকে আরেকটা সাবজেক্ট, ফোর্থ ব্লকে আরেকটা সাবজেক্ট। তো আমরা যাব হচ্ছে ইজি টু টাফের দিক থেকে। ঠিক আছে। তোমার যে সাবজেক্ট সবচেয়ে ইজি লাগে সেই সাবজেক্টটা নিয়ে ফার্স্টে বসবে, কারণ সেই সাবজেক্টে তুমি যদি 2 ঘন্টার টাইম দাও, তাহলে তুমি সেটাই 25 স্কোর করতে পারবে। ঠিক আছে।
যেগুলো টাফ আছে সেগুলো তুমি এই 10-15 দিনে তুমি খুব আহামরি ইমপ্রুভ করতে পারবে না। সুতরাং সেগুলোর পিছনে অতিরিক্ত সময় দেওয়ার কোনো মানে হয় না। সেগুলোর জন্য টাইম দেবো, কিন্তু সেগুলো হচ্ছে জাস্ট আগের কন্ডিশন থেকে আরও ইমপ্রুভ করার জন্য। ঠিক আছে, এটা হলো আমার নাম্বার 1 স্ট্র্যাটেজি। নাম্বার 2 কি? সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে ডেইলি যেটা পড়বে সেটা উইকলি একদিন তোমাকে রিভাইজ করতেই হবে। উইকলি রিভাইজ করতেই হবে। ঠিক আছে, আমি যাই সাবজেক্ট পড়বো, হিস্ট্রিতে আমি যতটাই পড়লাম 5-6 দিনে, সেটা আমার সানডেতে গিয়ে রিভাইজ হবেই। ঠিক আছে, সানডেতে গিয়ে পুরোটা রিভাইজ হবেই। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমার সানডেতে গিয়ে রিভাইজ হবে। আর পার্ট নাম্বার, তোমার স্ট্র্যাটেজির থার্ড পার্ট কি, আর সেটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস চিটশিট। চিটশিট মানে হচ্ছে তুমি যত সিঙ্গেল পেজে যে ইনফরমেশনগুলো রাখা যায়, ধরো আমি তোমাকে বললাম যে এগুলো সালগুলো ইতিহাসের, সেগুলো আসে, সেগুলো একটা পেজে থাকবে। কনস্টিটিউশন যখন পড়ছো, কনস্টিটিউশনের আর্টিকেলগুলো একটা পেজে থাকবে। ঠিক আছে, একইভাবে তোমরা যখন কি বলে তোমার মান্থলি ক্যাপসুলগুলো পড়ছো, সেইগুলোর প্রত্যেকটা পেজে যা যা তোমার ইম্পর্টেন্ট লাগবে সেগুলো এক একটা করে পেজে থাকবে। এরকম তোমাদের কাছে পরীক্ষার আগে অ্যাটলিস্ট 25-30 পেজের কোশ্চেন অ্যান্সার্সের চিটশিট তৈরি হয়ে যাবে। সেই চিটশিটগুলো লাস্ট মোমেন্ট রিভিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো ডাব্লিউবিসিএসের মতন এক্সামে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতেই হবে, লাস্ট অ্যাটলিস্ট 10 বছরের সব কোশ্চেন্স একবার করে দেখতেই হবে, কারণ ডাব্লিউবিসিএস এর সিমিলার কোশ্চেন অনেক রিপিট করে। ঠিক আছে, লাস্ট 10 বছরের কোশ্চেন্স দেখতেই হবে। তো এইগুলোই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে, অ্যান্ড আমরা পরের দিন ডিসকাস করব সাবজেক্ট ওয়াইজ কীভাবে আমরা আরও ডেপথে প্রিপেয়ার করতে পারি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।